আপনি গান আমি গান যেই গাবে সেই গিটারটা বাজাতে পারবে, গিটার শিখে আর কি। ও তো সবে মাত্র 1 মাস হয়নি বুঝছি লেখা। যাক আমি তাহলে মোটামুটি লেখা একরকম শেষ আর কি। মানে গিটার গিটার এর তো ইয়ে আলাদা তাই না, আর হারমোনিয়াম না অনেকে শিখতে গেলে অনেকে মানে যারা একটু ছোটো, যারা 9-10-এ পড়ে বা ইন্টারমিডিয়েটে পড়ে, ওরা বলে থাকে যে স্যার আমি গিটার শিখলে গান গাইতে পারবো না। বলি না বাবা, তুমি পুরি খেলে কি হালুয়ার মজা পাবা? হালুয়া খেলে হালুয়া খাই, যেটার মজা পেতে চাও ওইটা খাইতে হবে তোমাকে। হালুয়া খাইতে চাইলে হালুয়ার ফ্লেভার পাইতে চাইলে হালুয়া খাইতে হবে, পুরি খেতে চাইলে পুরি খাইতে হবে, পুরির ফ্লেভার চাইতে গেলে। তার মানে কি, দ্যাট মিন তুমি যেটা শিখবা ওইটা বুঝবা, আরেকটা কীভাবে বুঝবা, আরেকটা শিখতে গেলে একটা বুঝতে গেলে একটা শিখবা, সোজা কথা। কারণ যে গায় সে তো গাই, সে তো গলার কারণ করতে তার শিখে কীভাবে টিচার দিয়েই করবে। আপনি যেটা বলছিলেন উদাহরণস্বরূপ বলতে পারি, বাংলা গান হইলে ভালো হইতো। হিন্দিটা মনে হয় এমন মানে ফোকাস হয়ে গেছে এখন হিন্দিটা, বাংলা এটার বাংলা মানে বেশি বেশি মনে হয় হিন্দিটা মানে চলে আর কি, অস্থিরতা আর কি গান হিন্দির মধ্যে হয়। মানুষ তো এই ফরেন কান্ট্রিকে ফলো করে বেশি সব ক্ষেত্রে, পোশাক আশাক চলাফেরা, যারা ইয়াং জেনারেশন। হ্যাঁ, বাংলাটা উচিত যে বাংলা গানের চর্চা যেটা আর কি। বাংলা গানের চর্চার জন্য চেষ্টা করছি, আমরাও করছিও আমরা নিজেরা, তারপরে অন্যদেরকে উদ্বুদ্ধ করছি বিষয়ে। সবারই বাংলা গানেরই করা উচিত। আচ্ছা ঠিক আছে, এখন মানে কি আমি কি এখন এই ধরবো আপনার? হ্যাঁ, ওই আপনাকে এখানে একটু আসতে হবে, এই কাছে এই চেয়ারটায়, তারপর আমি একটু বুঝিয়ে দিই, তারপর দেখাটা কি হয়। দেখি আমি ভিডিওটা সেট করে দিচ্ছি মানে হবে কি না, আবার পড়তে যাবে না, আল্লাহ জানো। সামনে ক্যামেরা দিয়ে হবে না? হ্যাঁ, মানে যে ওই সেলফির ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে হবে না? ওটা দিয়ে তো একটু ভালো, ওটা তখন মানে উপর থেকে কাটতে গেলে মুছে যাবে সব। হ্যাঁ, ফ্রন্ট ক্যামেরা অনেক আছে, ফ্রন্ট আমার স্টুডেন্টগুলো ফ্রন্ট ক্যামেরা দিয়ে করে। আল্লাহ এডিট করা লাগবে না একদম। ওটা আছে তোমার আমার, তোমার আমার, তোমার আমার কাহিনী। আচ্ছা এটা লিখলুম, একটু বুঝিয়ে দিই, তাহলে ইনশাআল্লাহ অনেকটা সহজ হয়ে যাবে। কারণ কি, ডাক্তারের প্রেসক্রিপশন মিলিত হয় না, ওটা বুঝে নিতে হয় এবং ওটা অনুযায়ী খেতে হয়। যেমন এটা জিনিসটা কি, এটাকে আমরা একটু বুঝি, আমি আবার একটু নিই। যেমন একটু নিচে নিচে রাখতে হবে যাতে বোঝাতে, একটু নিচে নিচে আর একটু নিচে আরও নিচে আরও নিচে এরকম। একটা ঘটনা হলো, প্রথমে আমি একটা হাত আঁকলাম, হাতটা কারো কেটে রাখিনি, আঁকলাম আর করলাম কোনো রকম আচ্ছা গেল এটা। তারপরে 1 2 3 4 করে আমি এখানে 1 2 3 4 5 মানে ফিঙ্গার নাম্বার 1, ফিঙ্গার নাম্বার 2, 3 4 5, হ্যাঁ এটার নাম্বার ইন্টার করলাম। আগে করলাম নাম্বার, তারপরে আগে প্রথম দিলাম হচ্ছে কি এই নাম্বার, তারপর হচ্ছে একটা আঙ্গুলের নাম, বাংলা নাম হচ্ছে দিস ফিঙ্গার নেম ইজ বৃদ্ধা, বাংলা বলে বৃদ্ধা, ইংরেজিতে বলে থাম ফিঙ্গার। This is 2 number finger name is Torjani Bengali, then English finger. Then this finger number 3, Bengali name is Moddhama, English name is middle finger. Then ring finger or Anamika finger. Then Konistha or little finger. তারপরে থাম ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার, লিটল ফিঙ্গার, এই হচ্ছে ইংরেজি নাম। এবার বাংলা নাম হচ্ছে বৃদ্ধা আঙ্গুলিটার নাম, এটার নাম তর্জনী আঙ্গুলি, এটার নাম মধ্যমা আঙ্গুলি, এটার নাম অনামিকা আঙ্গুলি, এটার নাম কনিষ্ঠ আঙ্গুলি।
এরপরে আপনার এটা কি তবলা বাজাতে গিয়ে না, এটা আমার আগে থেকে? এই একদম আগে থেকে ছোটবেলা থেকে দেখেছি। এটা তবলা বা হারমোনিয়ামের কোনো ক্ষতি হয় না। আর এটা তাহলে আমরা এখন নামগুলোর নাম্বার তো আগে থেকেই জানলাম। এবার জানলাম নামগুলো। এবার বুঝতে হবে বোঝার বিষয় এই নামগুলো জানা কেন জরুরি। কারণ আপনাকে আমার ভালো লেগেছে প্রথম দিন থেকেই, কারণ আমার মধ্যে আমি যখন স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়লাম আমার মধ্যে অনেক কিউরিয়াসিটি কাজ করতো যে এটা হচ্ছে ঠিক আছে, কিন্তু কেন হলো এটা, মানে এটা তো এরকম নাও হতে পারতো, অন্য রকমও তো হতে পারতো, এরকমই কেন হলো। এই অনেকগুলো কেন উত্তর পেতে গিয়ে ওই যে অনেকটাই বলে যে প্রশ্ন সবাই করে না, যারা ফুলিশ বা বোকা গাদা তারা তো প্রশ্নটা করতেই জানবে না। আর যারা প্রশ্ন করতে জানবে তার মানে তাদেরকে উত্তরটা দিয়ে উত্তরটা ধারণ করে রাখবে মস্তিষ্কে বা ব্রেনে করে রাখবে, মেমোরাইজ করে রাখবে। তার মধ্যে কেন শব্দটা অনেক বেশি ছিল থাকতো, এখনো অনেক ব্যাপার আছে। যাই হোক, এবার আমি বলি যে হাতের নামটা কেন শিখবো, এই এত লেখালেখি কি দরকার, এটা না শিখলেই বা কি হয়। এবার না শেখার একটা কুফল বলি, সেটা হচ্ছে ধরে নিন আমি বা আপনি, আমি যখন শিখেছি বা আপনি যখন শিখছেন, যে আপনার টিচার আমি যে এভাবে গ্রামাটিক্যাল ফলো করছে না, জাস্ট এটা হচ্ছে শিক্ষিত লোকের কাজ করা। অনেক অনেক মিউজিক টিচার আছে কিন্তু তার এডুকেশন বা একাডেমিকের দিক থেকে সে জিরো, কিন্তু ডিরেক্ট দেখা এই আঙুল দিয়ে এটা বাজানো, এই আঙুল দিয়ে এটা বাজানো, এই আঙুল দিয়ে এটা বাজাবো, এই আঙুল দিয়ে এটা বাজাবো, কিন্তু একটা জায়গার মধ্যেই কিন্তু স্টুডেন্ট যে লার্নিংটা নিচ্ছে সে আটকে যাচ্ছে। আমার স্যার বলেছে এটা এই আঙুল দিয়ে এটা বাজাবো, কেন বাজাবো জানি না, কিন্তু আমরা যখন যেভাবে শিখেছি বা শেখাচ্ছি অন্যদেরকে যে এই কেন ভিতরটা পাওয়া যায়, আমরা এটা এভাবেই করবো। কারণ আমাদের যারা পূর্বপুরুষ মানে সঙ্গীতে পূর্বপুরুষ বলতে যারা ওস্তাদ দিয়ে যাদেরকে বলে, তারা এই নিয়ম অনুযায়ী এসছে, এই নিয়ম অনুযায়ী করেছে। এখন এই অনুযায়ী এসছে, এই অনুযায়ী করেছে, এটা সহজ করার জন্য, যাতে যে কোনো আঙ্গুল যে কোনোটার মধ্যে ভাবে না পড়ে, একদম ঠিক আঙ্গুল ঠিক ঠিক আপনার যে পুস্তক পাঠ করলে বাংলা ইংরেজি ভাষা শিখতে হ্যাঁ সেটাকে আমরা গ্রামার বলি, ব্যাকরণ বা গ্রামার বলা যায়। এই আপনার সঙ্গীতের ক্ষেত্রে এইগুলো হচ্ছে গ্রামার, এগুলো জানলে সহজ হয়ে যায়, সুন্দরভাবে পরিবেশন করা যায়, বাজানো যায়, গাওয়া যায়। এখন এই জন্য মূলত আমরা সঠিক পদ্ধতিতে শেখার ইচ্ছা আছে বা করাচ্ছি। এই জন্য এটা আগে প্রথমে আমরা আঙ্গুলগুলোর নামটা বুঝে নিলাম। এবার বুঝতে হবে যে এই আঙ্গুলগুলোর নাম কারা কারা জানে, যারা বাদ্যযন্ত্র বাজায়, গিটার, কিবোর্ড, তবলা, মিউজিক কিবোর্ড, এরকম যারা কম্পিউটার কিবোর্ড প্রেস করে তারা, বা যারা টাইপ মেশিন টাইপ করে, অথবা যারা ক্লাসিক্যাল নাচ করে, অথবা যারা জ্যোতিষী, অথবা যারা ফিলোসফি, যারা দার্শনিক, এরকম কয়েকটা সেক্টরের লোকেরা এই নামগুলো জেনে থাকে তাদের পেশাগত এবং তাদের প্রফেশনাল কারণবশত। এটা খুব জরুরি, কারণ এই আঙ্গুল দিয়ে তো সব কাজ। ক্লাসিক্যাল নাচ করলে এমন এমন করবে, এই কোন আঙ্গুলটা এমন করো তো মানে স্টুডেন্টকে বোঝানোর সাথে। তাহলে এইগুলো 1 থেকে 5 পর্যন্ত আঙ্গুলের নাম, পরেরটা হচ্ছে আঙ্গুলের হচ্ছে নাম। এটা প্রথমে 1 থেকে 5 পর্যন্ত আঙ্গুলের নাম্বার, পরে হচ্ছে আঙ্গুলের নাম, এরপরে হচ্ছে আঙ্গুলের কাম। এইটা হচ্ছে 1 নম্বর আঙ্গুল বৃদ্ধা, বৃদ্ধা দিয়ে বাঁধাবো রে আর পা। এটা হচ্ছে আঙ্গুলের নাম, এটা নাম্বার, আর এটা বাঁধানো কিভাবে বাঁধাবো, এটা রে আর পা, এই আঙ্গুলটা দিয়ে। এখন একটা আঙ্গুল দিয়ে 2টা বাঁধাবো, পরে 2 নম্বর আঙ্গুলের নাম হচ্ছে তর্জনী, এই আঙ্গুলটা দিয়ে 3টা বাঁধাবো। কি বাঁধাবো? ওয়ার্ডগুলো সা গা ধা। এই সা গা ধা কিন্তু আমরা এট এ টাইমে প্রেস করবো না, একটা একটা 1 বাই 1 বাই করি। যেমন আমরা আমাদের প্রথম শব্দটাই কিন্তু আমরা বলি সারে গামা পাদে নিসা, প্রথমত রে পা সা গা ধা এভাবে বলি না, কিন্তু এটা এইভাবে লেখা হয়েছে। অনেকে বলে যে আমাদের প্রথম বিশেষ করে একটু ছোট, ওরা বলে স্যার আপনি এই জায়গায় আবার লিখেছি সিরিয়া, সা রে গা মা পা দা নিসা উল্টা সা নি ধা পা মা গা নিসা, তাই না? এটা হচ্ছে আমাদের যাওয়াটা, সা রে গা মা পা দা নিসা, সা নি ধা পা মা গা নিসা। এই উপরেরটার উল্টাটা হচ্ছে নিচেরটা, আর উপরেরটা হচ্ছে আরোহী, আর নিচেটা হচ্ছে অবরোহী, আর উপরেরটা হচ্ছে ডাউন ফ্রম আপ, নিচে থেকে উপরে, আর নিচেরটা হচ্ছে আপ ফ্রম ডাউন, উপর থেকে নিচে। এর মধ্যে 2টা কথা, একটা হচ্ছে নিচে থেকে উপরে বাজিয়ে, আবার নিচে থেকে উপরে গিয়ে। আর বাজানোটা আর গাওয়াটা 2টা 2 বিষয়। যেমন আমি একটু এক্সাম্পল দিচ্ছি এই করার জন্য। লাইক আমি এটা ধরছি স্যার, আমার ওয়ার্ডগুলো কিন্তু যখন আমি ডাউন ফ্রম আপ করবো বা হব বা বাজাবো, একটা থেকে আরেকটা জোরে আসবে, গলার টিউনটা একটু দেখাচ্ছি। আবার উল্টার সময়
আবার জোরে থেকে কমবে আওয়াজটা। এটা একটা আওয়াজ, একটা প্যারামিটারে বললাম, বা একটা একটা আনুমানিক একটা একটা কি বলে পরিমাপে বললাম, আয়তনে। গা মা পা ধা নি সা। এই হয়তো সুরেলা লাগছে, আর এই কারণে আমি দীর্ঘ বছর করছি এক। আর এটা যারা প্রথম করে তারা এটা ম্যাচ করতে একটু সময় লাগে, কারণ এটা একদিন দুদিন তো হওয়ার কথা নয়, সাথে সাথে হবে না, ওই একদিনও হবে না, 2-4 দিনে হবে। আবার বলি, আমি আওয়াজটা কিন্তু একরকম না শিরোম ভাই, আমি 8টা শব্দ বলেছি, 8 রকম আপ হবে। এখন আপ হবে এট ফার্স্ট, পরের বার হবে ডাউন হবে। প্রথম এট ফার্স্ট উই আর ধীরে বাড়বে, আবার ভলিউমের মতো হবে, হ্যাঁ কমবে গলার আওয়াজ। হ্যাঁ আবার বলি, আরো দিচ্ছি উদাহরণটা, বাকি ক্লিয়ার হবে না একটু। আমি আবার দেখাচ্ছি, সা রে গা মা পা ধা নি সা। এরপরে আরো আছে, আপাতত তো বলছি না, রে গা। এই গলায় কোনো জড়তা রাখতে হবে না, মানে ক্লিয়ার, মানে ক্লিয়ারনেস, একদম ক্লিয়ার রেঞ্জ। যেমন আমি একটু এক্সাম্পলে দেয় একটা গানে, একটা উদাহরণস্বরূপ, খুব জনপ্রিয় একটি গান, দেশের গান, ডিসেম্বর সামনে মাস। আমরা একটা গান করি না, কিছু গান করি না হাই থ্রোটে খুব উচ্চ স্বরে গলা ছেড়ে, যেমন এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। এই জায়গাটা বললাম নিচে। এখানে একটা জায়গায় আছে, একটা পর্যায়ে যে আমরা তোমাদের, আমি একটু গেয়ে যাচ্ছি, যে যুগের নিষ্ঠুর বন্ধন হতে মুক্তির বারতা আনলে যারা। আমি বোঝাবার স্বার্থে একবার করে যাচ্ছি, আমরা তোমাদের ভুলবো না, ভুলবো না, ভুলবো না। উদাহরণ দিচ্ছি, অন্য একটি গানে যাচ্ছে আমরা, যেটা একজন কর্নেল হাসান মতিউর সাহেবের লেখা এবং বিখ্যাত শিল্পী, আমাদের জনপ্রিয় শিল্পী সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গাওয়া। এই গানটা এখন উদাহরণ হিসেবে গাচ্ছে, খুব জনপ্রিয় গান, আপনি এটা প্রায় শুনে থাকেন। আমি গান শোনাচ্ছি না, গান শুনিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি, এই যে সুরের যে হ্যাঁ মানে ধাঁচটা, এই স্কেলটা, হ্যাঁ স্টেজটা বুঝাচ্ছে, এই একটা উদাহরণ দিচ্ছি, যে যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। আমি জাস্ট একটু এইটুকু বোঝানোর চেষ্টা করছি, এই কারণে পুরো গান গাইলাম না, সময় লাগবে এই জন্য। গান তো গাওয়া এখন উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে যে জিনিসটা বোঝানো। আবার যখন 3-4-5টা ক্লাসের পরে যখন গানের ব্যাপারে আসবো, তখন পুরো গানই গিয়ে বোঝাবো, আর গানটাও আবার আলাদা করে বোঝাতে না। এখন আপনি যেহেতু এডুকেটেড মানুষ, আপনি অনেকটাই খানিকটা হলেও কনসেপ্ট বেস্ট করতে পারছেন। আসলে ডালমে কুছ কালা হে, মানে আসলে অনেক কিছু শেখার আছে। যে কোনো আর্টিস্টকে লেখলো না, নাম ছাড়া করে এই যে ভদ্রলোক লিখছে, মুন্সি আসিফউদ্দিন লিখছে, সুন্দর করে একটা কথা লিখছে, যে আমরা সব পড়ালেখা যাই করছি, পড়ালেখার সাথে সাথে যখন এই গানের ক্ষেত্রে, মানে আপনার এই মিউজিকের ক্ষেত্রে যারা আসতে চায়, যদি এই জায়গাটা মানে বেসিকটা, মানে মিনিমাম গ্রামারের না জানে, সামান্য এই ব্যাপারটা না জানে, সেখানেও দেখা গেছে একটা সাইড
টোটালি অন্ধকারের মধ্যে থেকে তাই তো মানে মানে কিছুটা জানলো মানে কি ওই লাইফটা সে দাঁড় ওটা সম্পর্কে কিছুটা বলতে পারলো কথাটা এখানেই দেখা মানে এই কথাটা আমার কাছে খুব ভালো লাগছে না আমি করছি তো এখানে যেমন দেখো, আরবি আমার বাড়িতে শিক্ষা। দেখো। এখনকার বাচ্চা কাচ্চা বর্তমান যুগের বাচ্চা কাচ্চাদেরকে তো স্কুলে দিতে দিতে আরবি শিক্ষা দেখা গেছে যে গ্যাপ করে গ্যাপ পড়ে যাচ্ছে। এজ এ মুসলমান হুম। অল ধর্মীয় গ্রন্থ বলে না সব ইয়ের ক্ষেত্রে আপনার মানুষের স্টাডি তো হয় ধর্মীয় থেকেই শুরু, হ্যাঁ। বিষয়টা থেকে শুরু। তারপরে একাডেমিক এডুকেশন হ্যাঁ, আর পাশাপাশি অন্যান্য extra একাডেমিক curricular এডুকেশন education। তারপরে কালচারাল সেকশন এখন অনেকে তো যায় যে পড়ালেখা না করে সারা জীবন মানে শুরু থেকে টাকা ইনকাম করতেছে হ্যাঁ, প্রথম থেকে সেই যে শুধু কোটিপতি সে এমন না না, আবার কেউ মানে শিল্পপতি থেকেও আবার যে একবারে ব্যবসা বাণিজ্য করতে পারতেছে তাও না না, সেটাও না। আবার সব যে শিখতে পারতেছে মানে স্বস্তিতে নেই। ধনিয়া কলেজের দেওয়ালের মধ্যে লেখা একটা উপদেশ বাক্য পড়লাম সেদিন, ওটার মধ্যে লেখা আছে একজন ফিলোসফি লিখছেন। হ্যাঁ, ওনার এই কথাটা আমার কাছে খুব ভালো লাগছে। আচ্ছা, ফিলোসফি কি লিখলো কথাটা আমার কাছে আরো ভালো লাগছে। ফিলোসফি লিখলো মানে ধনিয়া কলেজে ফিলোসফি লেখেনি, ফিলোসফি লিখছে বইতে, আর ধনিয়া কলেজের দেওয়ালের মধ্যে লেখা এই কথাটা লেখা পেলাম। কথাটা কি? কথাটা হলো এই, তুমি তোমার ভবিষ্যৎ বদলাতে পারবে না। তবে এখানে একটা জিনিস দেখছে যে গীত বাদ্য নৃত্যের কথা গীত বাদ্য এখানে বলছে সঙ্গীত কাকে বলে, এটা হচ্ছে মনে হয় হিন্দুদের ধর্মের একটা বিশেষ না না, এটা ওইটা হিন্দু ধর্মের না, যিনি লিখছে উনি কিন্তু হিন্দু না, উনি পাক্কা মুসলমান। উনি ওইভাবেই আর কি পাইছে আর হিন্দুদের মুসলিমগুলো মনে হয় হ্যাঁ, হিন্দু ধর্মের আমাদের এই সাইডে মনে হয় হিন্দু ধর্মের থেকে আসলে মিউজিকটা কি এটাও বুঝতে হবে যে মিউজিক, মিউজিক শব্দের অর্থ হচ্ছে বাজনা, আর একটা রিদম, এটা ইংরেজি শব্দ, বাংলা হচ্ছে ছন্দ। মানুষ কিন্তু জিকির করতে গেলেও একদম হাত পা টান টান স্ট্যাচু হয়ে কিন্তু জিকির করতে পারে না। কেন?